কার্লো অ্যানচেলত্তি ডন ফর আ রিজন। ম্যাচের আগে ম্যাচ প্রিভিউতে আমি একটা কথা বলছিলাম যে ম্যাচে যাই হোক না কেন, জাপান যত যাই করার চেষ্টা করুক না কেন, অ্যাট দি এন্ড অফ দ্য ডে ব্রাজিল ইজ গোনা উইন দিস ম্যাচ। বিকজ এর আগেও আমরা দেখেছিলাম কার্লো অ্যানচেলত্তি যখন রিয়াল মাদ্রিদের ম্যানেজার ছিলেন তখন অনেক সময় রিয়াল মাদ্রিদ বাজে খেললেও চ্যাম্পিয়ন্স লিগে এরকম অনেক ঐতিহাসিক রাত্রি রয়েছে যে সকল ঐতিহাসিক রাত্রে শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদ তাদের ইনডমিটেবল মেন্টালিটি দিয়ে ম্যাচ জিতে বের হয়ে আসতো। কাসেমিরোর জন্য, কারিম বেনজেমার জন্য, ভিনিসিয়াস জুনিয়রের জন্য, রদ্রিগোর জন্য, লুকা মডরিচের জন্য, টনি ক্রুসের জন্য সেই মেন্টালিটি, সেই ইনডমিটেবল স্পিরিট আজকে ব্রাজিলের খেলার মধ্যে দেখা গেল। না হয় এক গোলে পিছিয়ে থাকার পরেও, একদম ডাইং সেকেন্ডসে 1-1 গোলের সমতা থাকার পরেও ম্যাচ যখন শেষ হবে সেই এক্সট্রা টাইম শেষ হওয়ার ঠিক 30 সেকেন্ড আগে জয়সূচক গোল করে এভাবে ম্যাচ জিতে বের হয়ে আসা সম্ভব নয়। This team has every blueprint of that Real Madrid team that we saw in the UEFA Champions League under কার্লো অ্যানচেলত্তি। কার্লো অ্যানচেলত্তি এই ব্রাজিল টিমটার মধ্যে ওই মেন্টালিটি আস্তে আস্তে ইনস্টিল করছেন, সেই জিনিসটাই কিন্তু আমরা দেখতে পেলাম। ম্যাচের শুরু থেকে অ্যাজ এক্সপেক্টেড জাপান অত্যন্ত প্রেসিং করে খেলা শুরু করে দিয়েছিল, যেই প্রেসিংয়ের মধ্যে খেই হারিয়ে ফেলছিল ব্রাজিলের মিডফিল্ড এবং ব্রাজিলের ফুলব্যাকরা, যে কারণে ওই ফুলব্যাক এবং মিডফিল্ডের ভুল থেকেই জাপান নিজেদের প্রথম গোলটা তুলে নেয়। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে দানিলোর একটা মিসপাস থেকে কাইশু সানোর কাছে বল চলে আসে মিডফিল্ডে এবং তিনি মিডফিল্ড থেকে বল ক্যারি করে একটা দুর্দান্ত দূরপাল্লা শটে গোল করেন। কিন্তু তাকে ওই সময়টাতে চাইলে কিন্তু কাসেমিরো ক্লোজ ডাউন করতে পারতেন, করতে পারেননি, কারণ তখন জাপানের এক্সেসিভ প্রেসে ব্রাজিল এতটাই হতভম্ব ছিল যে তারা ঠিকঠাক মতো বুঝে উঠতে পারেনি কিভাবে কখন কি করতে হবে। কিন্তু এটাই সাপে বর হয়ে যায় ব্রাজিলের জন্য, বিকজ প্রথমার্ধে এক্সেসিভ প্রেস করতে গিয়ে জাপান নিজেদের এক্সস্টেড করে ফেলছিল। যেহেতু এক্সস্টেড করে ফেলছিল, তারা সেকেন্ড হাফে সেরকম ভালো মতো প্রেস করতে পারছিল না। যেহেতু তারা ভালো মতো প্রেস করতে পারছিল না, সেহেতু তারা ডিসাইড করলো যে না, ঠিক আছে, আমরা আর ফ্রন্ট ফুটেড প্রেস করবো না, আমরা লো ব্লক ডিফেন্ডিংয়ে চলে যাব। আর এটাই ছিল তাদের সুইসাইডাল ডিসিশন। তাদের লো ব্লক ডিফেন্ডিংয়ে যাওয়া একদমই উচিত হয়নি। তারা লো ব্লক ডিফেন্ডিংয়ে চলে গিয়ে এমন যদি হতো যে না, তারা গ্রাউন্ড এবং এরিয়াল ডুয়েলস সবগুলো জিততে পারছিল ঠিকঠাক মতো, তাহলে তাদের লো ব্লক ডিফেন্ডিংয়ে গিয়ে অনেক লাভ হইতো। কিন্তু আমরা সবসময় দেখে এসেছি, এই টুর্নামেন্টেও দেখেছি যে জাপান অনেক ভালো প্রেস করে ঠিকই, কিন্তু তারা এরিয়াল ডুয়েলে অনেক বেশি দুর্বল, যে কারণে আমরা দেখলাম যে সেকেন্ড হাফে ব্রাজিল অনেক বেশি ক্রস নির্ভর ফুটবল খেলা শুরু করলো। দুই সাইড থেকে ক্রস আসা শুরু করলো, দুই সাইড লাইন থেকে ক্রস আসা শুরু করলো, দুই হাফ স্পেস থেকে ক্রস আসা শুরু করলো, এবং ওই রকমই একটা সিচুয়েশন থেকে ব্রাজিল কিন্তু তাদের সমতাসূচক গোল বের করে নিয়ে আসে। আর জাপান যখন ডিপ ডিফেন্সে চলে গিয়েছিল তখন এজ অফ দ্য ডি বক্স ওই জায়গাগুলো অনেক ফাঁকা হয়ে যাচ্ছিল এবং ওইখানে জাপান ঠিকমতো প্রেস করতে পারছিল না, যেখানে ব্রাজিলের খেলোয়াড়রা জায়গা পাচ্ছিলেন ক্রস দেওয়ার জন্য ডি বক্স বরাবর। সেভাবেই কিন্তু গোলটা চলে এসেছে। এবং জাপানের খেলোয়াড়রা যতই লো ব্লকে চলে যাচ্ছিলেন, সামনে যেহেতু ফাঁকা হয়ে যাচ্ছিল, সেখানে ব্রুনো গিমারাইস নামক একজন মিডফিল্ডারও তার এক্সেপশনাল পাসিং কোয়ালিটির সহায়তায় বারবার প্রোগ্রেসিভ পাস দিচ্ছিলেন, যে কারণে ব্রাজিলের অ্যাটাক আরো বেশি রিজুভিনেটেড হয়ে যায়, আরো বেশি নতুন জীবন ফিরে পায়। কার্লো অ্যানচেলত্তিও জিনিসটা জানতেন, অবশ্যই জানতেন। তিনি জানতেন যে না, সেকেন্ড হাফে ম্যাচের পাল্লা যখন ঘুরে যাবে, জাপান যখন প্রেস করতে পারবে না, তারা যখন লো ব্লকে চলে যাবে, তখন তিনি চাইলেই ক্রস বেসড ফুটবল খেলতে পারবেন, এবং সেই ক্রস বেসড ফুটবল খেলতে গেলে ডি বক্সে প্রেজেন্স দরকার। আর ডি বক্সে প্রেজেন্স ইনশিওর করে হেড করার জন্য এই দলে কাসেমিরোর থেকে ভালো খেলোয়াড় খুব কমই রয়েছেন। না হলে ফার্স্ট হাফে কাসেমিরো যেরকম জঘন্য খেলেছিলেন, তাকে কিন্তু সেকেন্ড হাফে খেলানোর কথা না। সেকেন্ড হাফে কাসেমিরো খেলেছেন শুধুমাত্র এই একটা কারণে, যে ব্রাজিল নিডেড দ্যাট এরিয়াল প্রেজেন্স ইন দ্য ডি বক্স, যে কারণে সমতাসূচক গোলটা চলে আসে। জাপানের কপাল খারাপ, তারা এরিয়াল ডুয়েলে অত ভালো খেলছিল না। জাপান কালেকটিভলি যত ভালোই প্রেস করতে পারুক না কেন, তারা ইন্ডিভিজুয়ালি অত ভালো খেলোয়াড় নয়। তাদের প্রত্যেকেরই সিলিং লিমিটেড, তারা একটা পর্যায়ের পরে আর ভালো খেলতে পারে না ইন্ডিভিজুয়ালি, এবং ওইখানটাতেই ব্রাজিলের খেলোয়াড়দের ইন্ডিভিজুয়াল কোয়ালিটি অনেক সুবিধা এনে দিয়েছে কার্লো অ্যানচেলত্তিকে এবং ব্রাজিল দলকে। সেকেন্ড হাফে ইন্ডিভিজুয়াল কোয়ালিটির জন্য যখন ব্রাজিলের খেলোয়াড়েরা শাইন করছিলেন, যখন তারা ক্রস উইন করছিলেন, যখন তারা গ্রাউন্ড ডুয়েলে জিতছিলেন, এরিয়াল ডুয়েলে যখন তারা জিতছিলেন, তখন জাপানের খেলোয়াড়েরা ডিপ ডিফেন্সে নেমে মাঝে মধ্যে 1-2 পাস করে বের হয়ে আসতে চাচ্ছিল ঠিকই, কিন্তু খুব বেশি সামনে এগিয়ে যেতে পারছিল না।
দিস ইজ বিকজ তারা ফার্স্ট হাফে এত বেশি প্রেস করছিল, ওই প্রেস করতে করতে এক্সস্ট হয়ে গিয়েছিল, এবং এক্সস্ট হয়ে যাওয়ার কারণে তাদের সবচেয়ে শক্তির যে জায়গাটা, দুই উইং ব্যাক, ডান দিকে রিটসু ডোয়ান এবং বাম দিকে কেইটো নাকামোরা, এই দুজনকে উঠিয়ে ফেলেন কোচ হাজিমে মোরিয়াসু। এটাও ছিল আর একটা সুইসাইডাল ডিসিশন। কিন্তু দুইজন যে পরিমাণ এক্সস্টেড হয়ে গিয়েছিলেন, আসলে তাদেরকে না উঠিয়েও কোনো উপায় ছিল না। সো দিন শেষে ব্রাজিলের এই জয়টা একটা টেস্টামেন্ট হয়ে থাকবে কার্লো অ্যানচেলোত্তির ইনডমিটেবল মাইন্ডসেট, আনব্রেকেবল মেন্টালিটি, হার না মানা মানসিকতা এবং ব্রাজিলের খেলোয়াড়দের এক্সেলেন্ট ইন্ডিভিজুয়াল কোয়ালিটির। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ব্রাজিলের এই জয় দেখে আপনার কেমন লাগলো। লেটস হ্যাভ আ ডিসকাশন।